আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আয়ুষ্মান ভারত কার্ড কিভাবে আবেদন করবেন। আপনাদের সামনে যে ফর্মটা আমি বের করে রেখেছি এটাই হচ্ছে আয়ুষ্মান ভারত কার্ড আবেদন করার ফর্ম। প্রথমেই বলে দিই, এই যে এই ফর্মটা আপনারা কোনো অনলাইন দোকানে পাবেন না বা কোনো অনলাইন সাইট থেকেও ডাউনলোড করতে পারবেন না। এই ফর্মটা শুধুমাত্র যার নামে বেরোবে শুধু তারাই অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ যদি আপনার গ্রামে 50টা ঘর থাকে, 50টা ফ্যামিলি থাকে, মনে করেন সেই 50টা ফ্যামিলির মধ্যে 30 জন ফ্যামিলির পরিবারের নামে এই ফর্ম বেরিয়েছে, তো শুধুমাত্র তারাই কিন্তু এই ফর্মটা এখানে ফিল আপ করতে পারবেন এবং আয়ুষ্মান ভারত কার্ডের লাভ নিতে পারবেন। তো এই ফর্মটা আপনারা পাবেন কিভাবে? তো যদি আপনার নামে কোনো ফর্ম ইস্যু হয়ে থাকে তো সেক্ষেত্রে এই ফর্মটা আপনার এলাকার হয় বিএলও দিতে পারবেন, অথবা আশাকর্মী, অথবা আপনার গ্রাম পঞ্চায়েত থেকে নির্দিষ্ট কেউ এসে আপনার বাড়িতে দিয়ে যাবে। প্রথমে বলে দিই, এই ফর্মটা কিন্তু কমপ্লিটলি আপনার বাড়িতেই দিয়ে যাবে। ঠিক আছে? তো এই দেখতে পাচ্ছেন এখানে একটা ফর্ম রয়েছে। তো আজকের ভিডিওতে দেখাবো এই যে এই ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন। তো বন্ধুরা, এখানটায় আমি ফর্মটা অনেকটাই বড় করে নিলাম যাতে আপনাদেরকে দেখানো অনেকটাই সুবিধা হয়। তো এই হচ্ছে ফর্ম বন্ধুরা, দেখতে পাচ্ছেন এদিকটায় ভার্সন লেখা রয়েছে 1.2 ভার্সন, এবং এখানটায় লেখা রয়েছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আবেদনকারীর যাচাইকরণ ফর্ম। তো এই হচ্ছে ফর্ম আমাদের। তো এই ফর্মটাই দেখুন, এই পাশে একটা বড় কিওয়ার্ড থাকবে, আপনাদের কিওয়ার্ডটা স্ক্যান করলেই সমস্ত তথ্য চলে আসবে, এবং এখানটা একটা আইডি নাম্বার রয়েছে, এটা কিছুই করতে হবে না, এরকমই থাকবে। এবং ঠিক তার পাশে রয়েছে এখানে তারিখ। তো এখানে আপনাকে প্রথমে দিন দিতে হবে, তারপরে এখানে মাস দিতে হবে, তারপরে এখানে আপনার সাল দিতে হবে। অর্থাৎ যে দিন আপনি আবেদন করছেন সেই দিনকার তারিখটা এখানে দিতে হবে। উদাহরণের জন্য যদি আমি বলি বন্ধুরা, ধরুন আজকে আপনি আবেদন করছেন, তো আজকের যে তারিখ বন্ধুরা, সাপোজ ধরুন আজকে হচ্ছে কত তারিখ, আজকে হচ্ছে 2 তারিখ, তাহলে 02 দিলেন, তারপরে 07 দিলেন, তারপরে এখানে 2026 দিলেন। হ্যাঁ, এইভাবে আপনারা আপনাদের তারিখটা বসিয়ে দেবেন। দুঃখিত, এখানে কম্পিউটারে আমি মাউস দিয়ে লিখছি সেই জন্য এরকম হচ্ছে। যাই হোক, তো এখানে আপনি সেদিনকার তারিখ দিয়ে দিলেন যেদিনকে আবেদন করছেন। এরপর কি করবেন? এরপর ঠিক তার নিচে দেখতে পাচ্ছেন আবেদনকারীর তথ্য রয়েছে। তো এই জায়গাটায় আধার নাম্বার এখানে কিন্তু বাই ডিফল্ট আপনার ফিল আপ করা বা টাইপ করা থাকবে ফর্মের সাথে, আলাদা করে টাইপ করতে হবে না। আবেদনকারীর নাম এটাও কিন্তু বাই ডিফল্ট এখানে আমার ফিল আপ করা রয়েছে, আলাদা করে টাইপ করতে হবে না। তারপরে রেশন কার্ড নাম্বার এটাও কিন্তু বাই ডিফল্ট এখানে ফিল আপ করা রয়েছে, আলাদা করে ফিল আপ করতে হবে না। তারপরে রেশন কার্ডের বিভাগ বা রেশন কার্ডের ক্যাটাগরি এটাও কিন্তু দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট আমার ফিল আপ রয়েছে, আপনাদেরও ফিল আপ থাকবে। এরপর আধার কার্ড যুক্ত মোবাইল নাম্বার এখানে কিন্তু অটোমেটিকলি চলে এসছে, অর্থাৎ আপনাদের যার নামে ফর্ম বেরোবে তার যে মোবাইল নাম্বার আধারের সাথে লিঙ্ক থাকবে সেটা কিন্তু এখানে চলে আসবে। এরপর দেখতে পাচ্ছেন লিঙ্গটাও কিন্তু এখানে চলে এসছে, এবং জন্মের তারিখ সেটাও কিন্তু এখানে বাই ডিফল্ট প্রিন্ট হয়ে চলে এসছে। তো এই তথ্যগুলো কিন্তু বাই ডিফল্ট প্রিন্ট হয়েই থাকবে, আলাদা করে আপনাকে ফিল আপ করতে হবে না। তো এরপর আমরা একটু ফর্মের নিচের অংশে চলে যাই, কারণ এখানে আরও তথ্য আছে যেগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ঠিক এর পরে রয়েছে সম্পূর্ণ ঠিকানা। তো এবার আপনাকে এই ঘরটাই ফিল আপ করতে হবে, সম্পূর্ণ ঠিকানা। তো এখানটায় যদি আপনি গ্রামে হয়ে থাকেন তাহলে প্রথমে গ্রামের নাম লিখবেন, তারপরে পোস্ট অফিসের নাম লিখবেন, তারপর থানার নাম লিখবেন, তারপরে জেলার নাম লিখবেন, এবং তারপরে লিখে দেবেন আপনার পিনকোড। তো এটাই হচ্ছে কমপ্লিট ঠিকানা লেখার সিস্টেম গ্রামের ক্ষেত্রে। আর যদি আপনি শহরের ক্ষেত্রে হন তো সেক্ষেত্রে আপনার শহরের যেভাবে ঠিকানা হবে সেইভাবে আপনারা আপনাদের কমপ্লিট ঠিকানা লিখবেন। ঠিকানা লেখার পর এখানে দেখতে পাচ্ছেন জেলা বাই ডিফল্ট চলে আসবে, এখানে ব্লক বা পৌরসভা সেটাও কিন্তু বাই ডিফল্ট চলে আসবে, আপনার গ্রাম পঞ্চায়েত না ওয়ার্ড সেটাও কিন্তু এখানে চলে আসবে, এখানে পরিবারের প্রধান যিনি রয়েছেন তার এখানে নাম চলে আসবে। এবার বলে দিই, এই যে আয়ুষ্মান কার্ডটা হচ্ছে এটা কিন্তু বেসিক্যালি রেশন কার্ড ধরেই হচ্ছে, অর্থাৎ একটা রেশন কার্ডে পরিবারের প্রধান যিনি থাকবেন এখানে তার নামই থাকবে। সাপোজ আপনার পরিবারে মনে করেন 10 জন সদস্য রয়েছেন, তো সেক্ষেত্রে 10 জনেরই যদি পরিবারের প্রধান একই ব্যক্তি থাকেন তো সেই 10 জনের নামেই কিন্তু ফর্ম এখানে জেনারেট হয়ে যাবে এবং 10 জনই কিন্তু আবেদন করতে পারবেন। ঠিক আছে? তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা থাকবে। এবার পরিবার প্রধান এখানে মোট পরিবারের সদস্য, অর্থাৎ আপনার এই পরিবারের টোটাল কতজন সদস্য রয়েছেন সেটা আপনারা এখানে ফিল আপ করে দেবেন। সাপোজ ধরুন আপনার পরিবারে 10 জন রয়েছেন এবং মনে করেন আপনার 10 জনের মধ্যে 2 ভাই রয়েছেন, 2 ভাই আলাদা হয়ে গেছেন, তো সেক্ষেত্রে এখানে আপনারা আপনাদের মতো করে সদস্য সংখ্যা এখানে দিয়ে দেবেন। যদি আলাদা হয়ে থাকেন তাহলে আলাদা সংখ্যা দেবেন, আর যদি একসঙ্গেই থাকেন তাহলে যতজন হচ্ছেন ততজন দেবেন এখানে।
তারপরে এখানে প্যান নাম্বারটা ফিল আপ নেই, অর্থাৎ আপনাকে প্যান নাম্বারটা ফিল আপ করতে হবে। ওকে, সো এরপর দেখুন যদি প্যান নাম্বার থাকে ফিল আপ করবেন, না থাকলে ফিল আপ করবেন না। এরপর দেখুন নির্বাচনী তথ্য, অর্থাৎ ভোটার কার্ডের এবার তথ্য আপনাকে এখানে দিতে হবে। যদি 18 বছরের উপরের সদস্য হয় তাহলেই, অর্থাৎ এই ফর্মটা যার নামে আসবে সেই ব্যক্তির বয়স যদি 18+ হয়, যদি তার ভোটার কার্ড থাকে, তাহলে এখানটায় আপনারা ভোটার কার্ডের নাম্বার বসাবেন, এপিক নাম্বার যেখানে লেখা রয়েছে এই ঘরে। এরপর এসি নাম্বার রয়েছে, অর্থাৎ এখানে আপনার বিধানসভার নাম্বার দেবেন। হ্যাঁ, এসি নাম্বার মানে বিধানসভার নাম্বার। তারপরে পার্ট নাম্বার বলেছে, পার্ট নাম্বার মানে হচ্ছে আপনার যে বুথ নাম্বার, সেই বুথ নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপর রয়েছে ক্রমিক নাম্বার, অর্থাৎ আপনার সিরিয়াল নাম্বার, সেই সিরিয়াল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এই সমস্ত তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন ভোটার যে লিস্ট, সেই ভোটার লিস্টে এসি নাম্বার পেয়ে যাবেন, পার্ট নাম্বার পেয়ে যাবেন, ক্রমিক নাম্বার, এগুলো সবই পেয়ে যাবেন আপনার ভোটার লিস্টে। এরপর আমরা চলে আসি নিচের দিকে, দেখি আর কি কি এখানে আমাদেরকে ফিল আপ করতে হবে। তো নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন স্বাস্থ্যসাথী বিবরণ, অর্থাৎ আমি আগেই বলেছি এই যে ফর্ম আয়ুষ্মান ভারত, এটা কিন্তু স্বাস্থ্যসাথীর মতনই একটা স্বাস্থ্য বেনিফিট নেওয়ার একটা কার্ড। তো আপনার আগে যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে, তো সেই স্বাস্থ্যসাথী কার্ডের যে নাম্বার রয়েছে 17 সংখ্যার, সেই নাম্বারটা এখানে প্রত্যেকটা ঘরে 1 বাই 1 17টা ডিজিট এখানে সঠিকভাবে ফিল আপ করে দেবেন। এরপর এখানটাই দেখতে পাচ্ছেন আপনার আধার নাম্বার চলে আসলো, এখানে আবেদনকারীর নাম থাকলো, এখানে রেশন কার্ড থাকলো, এখানে পুরুষ না মহিলা সেটা থাকলো, এখানে জন্মের তারিখ থাকলো, এখানে আলাদা করে আপনাকে কিছু করতে হবে না। এরপরে দেখতে পাচ্ছেন এখানে FLW নাম স্বাক্ষর, এটাও কিন্তু যারা রিসিভ করবেন তাদের ডিটেলস এখানে আপনার আলাদা করে কোনো আপনারা যেন নিজে এখানে স্বাক্ষর করতে যাবেন না, বোঝা গেল। এবং এই দিকটাতেও কিছু করতে হবে না, এগুলো সব অফিসিয়াল কাজ, অর্থাৎ আপনারা যেগুলো আমি বললাম শুধুমাত্র সেগুলোই ফিল আপ করবেন, বাকি ফিল আপ করবেন না। ফর্মের এই যে নিচের অংশটা যেখানে এই যে কাঁচি চিহ্ন আছে না, এখান থেকে পুরো এই অংশটা যেন আপনি ফিল আপ করবেন না, এটা ওনাদের কাজ, ওনারা করবে, ঠিক আছে। তো এই হচ্ছে পুরো সিস্টেম। এবার চলুন আমরা ফর্মের দ্বিতীয় পার্টে চলে যাই, দ্বিতীয় পৃষ্ঠায় কী কী আছে সেটা আমরা দেখে নিই। তো এই হচ্ছে ফর্মের দ্বিতীয় অংশ। তো এই দ্বিতীয় অংশটা আমাদেরকে বেশ কিছু জিনিস ফিল আপ করতে হবে। তো একটু আমি জুম করে নিই যাতে করে আপনাদেরকে দেখানোর সুবিধা হয়। তো এই দ্বিতীয় অংশে দেখতে পাচ্ছেন বাতিল করার মাপকাঠি। তো এই জিনিসটা আপনাকে ইয়েস আর নো মানে হ্যাঁ আর নাতে উত্তর দিতে হবে। তো বলছে পরিবারের বার্ষিক আয় 8 লক্ষের বেশি কিনা। যদি আপনার পরিবারের বছরে ইনকাম 8 লাখ টাকার বেশি হয় তাহলে হ্যাঁ করবেন, আর যদি কম হয় তাহলে না করবেন। যদি হ্যাঁ করেন তাহলে বুঝতেই পাচ্ছেন আপনার কার্ড হবে না, রিজেক্ট হয়ে যাবে। তো আপনাদের যেটা হবে সঠিক ইনফরমেশন দেবেন, কোনো ভুল ইনফরমেশন বা মিথ্যা ইনফরমেশন দেবেন না। তো আপনার যেটা অ্যাপ্লিকেবল হবে সেটাই করবেন। তো আমার ক্ষেত্রে না হবে তাই আমি নো করব। এবার বলছে পরিবারের কোনো সদস্য আয়কর প্রদান করেন কিনা, অর্থাৎ পরিবারের কেউ ইনকাম ট্যাক্স দেন কিনা, মানে ইনকাম তো করেন 8 লক্ষের বেশি হলেই তাকে ইনকাম ট্যাক্স দিতে হবে। তো সেক্ষেত্রে দেন কিনা, যদি দেন তাহলে হ্যাঁ দেবেন, আর যদি না দেন তাহলে না দেবেন, যেটা আপনার হবে সেটাই দেবেন। এরপর বলছে SIR যেটা লাস্ট টাইম হয়েছিল বা WBLA 2026 নির্বাচনের জন্য ASDD তালিকায় নাম পাওয়া গেছে কিনা, মানে আপনাদের যে লাস্ট SIR হলো সেই SIR-এ ASDD মানে হচ্ছে অ্যাবসেন্ট শিপ ডুপ্লিকেট ডিলিট, অর্থাৎ এর মধ্যে আপনাদের নাম ছিল কিনা। যদি নাম থাকে তাহলে হ্যাঁ করবেন, আর হ্যাঁ করলে স্বাভাবিকভাবেই আপনার পাবেন না এই কার্ড, আর যদি না করেন তাহলে পাবেন। এবার যদি আপনার নাম এই ASDDর মধ্যে থাকে তাহলে আপনি হ্যাঁ করবেন, না থাকলে না করবেন। তো এটা আমি না করলাম, কারণ আমি না এখানে অ্যাবসেন্টের মধ্যে ছিলাম, না শিফটের মধ্যে ছিলাম, না ডুপ্লিকেটের মধ্যে ছিলাম, না ডিলিটের মধ্যে ছিলাম, কিছুই আমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, তাই আমি এখানে না করলাম। তারপর বলছে SIR অ্যাপিল ট্রাইব্যুনালে আবেদন বিচারাধীন রয়েছেন কি না, অর্থাৎ যদি আপনার নাম ডিলিট হয়ে গিয়ে থাকে এবং আপনার নামটা যদি এখনও পর্যন্ত ট্রাইব্যুনালে থাকে, বিচারাধীনে এখনও নিষ্পত্তি হয়নি, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইয়েস করতে হবে। এবার ইয়েস করলেও স্বাভাবিকভাবে আপনি পাবেন না। তো আপনার যদি ট্রাইব্যুনালে থাকে, নাম ডিলিট হয়ে থাকে, তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। আমার ক্ষেত্রে আমার ওসব কিছু হয়নি, তাই আমি নো করলাম। এবার বলছে CAA আবেদন মুলতবি রয়েছে কিনা। যদি আপনার ক্ষেত্রে CAA আপনি আবেদন করেছেন এখনও পাননি, হ্যাঁ, তো সেক্ষেত্রে হ্যাঁ করবেন, আর না হলে না করবেন। তো আমার ক্ষেত্রে CAA অ্যাপ্লিকেবল নয়, তো আমি এখানে না করে দিলাম। তো আপনার ক্ষেত্রে যেটা হবে, আপনার ক্ষেত্রে যদি CAA আবেদন মুলতবি রয়েছে এমন যদি হয়ে থাকে তাহলে এখানে আপনি হ্যাঁ করবেন।
তারপরে অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। তো যদি আপনারা অন্নপূর্ণা তালিকায় অ্যাপ্লাই করে থাকেন প্রকল্পে, এবং সেক্ষেত্রে যদি আপনার নামটা বাদ দেওয়া হয় এবং সেই অবস্থায় তাহলে আপনি এখানে হ্যাঁ করবেন, আর যদি তালিকা থেকে বাদ না যান তাহলে এখানে আপনি না করবেন। তো আমার ফ্যামিলি থেকে অন্নপূর্ণা পান না, তো সেক্ষেত্রে আমি এখানে নাই করব, আপনারা আপনাদেরটা দেখে নেবেন। দেন রয়েছে ব্যক্তি জীবিত নন বা স্থায়ীভাবে স্থানান্তরিত রয়েছেন, অর্থাৎ যার নামে এই ফর্মটা এসেছে সেই ব্যক্তি হয়তো মারা গেছেন তবু ফর্ম চলে এসছে, তাহলে এখানে হ্যাঁ করবেন। বা ধরুন সেই ব্যক্তি এখানে থাকেন না, অন্য কোনো জায়গায় পার্মানেন্ট শিফট হয়ে গেছেন, তো সেক্ষেত্রে হ্যাঁ করবেন। তো আমার ক্ষেত্রে আমি এখানেই থাকি এবং আমি বেঁচে আছি, তো সেক্ষেত্রে এটা অবশ্যই নাই হবে। তো এই গেল হ্যাঁ আর নায়ের অবস্থা। তো আপনারা আপনাদের যেটা হবে, আবারও বলছি, এখানে কিন্তু এই কার্ড নেওয়ার লোভে কিন্তু আপনারা মিথ্যা বা ভুল ইনফরমেশন দেবেন না। আপনার ক্ষেত্রে যেটা হবে সঠিক ইনফরমেশন এখানে ফিল আপ করবেন। এরপর বলছে আবেদনকারীর সম্মতি, অর্থাৎ এখানে বাংলাতে ঘোষণাপত্র দিয়েছে যে যেগুলো আপনি দিয়েছেন সবগুলো সত্য। তো এটাই কিন্তু এই জন্য আপনাকে একটা স্বাক্ষর করতে হবে, অর্থাৎ যিনি আবেদন করছেন তিনি নাম লিখবেন যদি নাম লিখতে পারেন, আর নাম না লিখতে পারলে হাতের যে ছাপ, বুড়ো আঙুলের ছাপ এখানে বসিয়ে দেবেন, ব্যাস। এরপর বলছে ফ্রন্ট লাইন কর্মী, অর্থাৎ এই ফ্রন্ট লাইন কর্মীর কাজ, এখানে কিন্তু আপনার কোনো কাজ নেই। আমি একটু ফর্মটা নিচে করে নিই। তো দেখতে পাচ্ছেন এখানে ফ্রন্ট লাইন কর্মীর নাম থাকবে, এখানে পদ থাকবে এবং এখানে স্বাক্ষর থাকবে, এবং সুপারিশযোগ্য বা সুপারিশযোগ্য নয় সেটা তিনি এখানে টিক করবেন। অর্থাৎ যিনি ফ্রন্ট লাইন কর্মী, যিনি ভেরিফাই করবেন আপনার এটা, তিনি কিন্তু এখানে তার ডিটেলস থাকবে, এবং তিনি যদি সুপারিশযোগ্যতে টিক মারেন তাহলে আপনি কার্ড পাবেন, আর যদি সুপারিশযোগ্য নন এটাতে টিক মারেন তাহলে আপনি কার্ড পাবেন না। ওকে, তো এরপর শুধুমাত্র সরকারি যিনি কর্মচারী রয়েছেন, অফিসার রয়েছেন, এখানে কিন্তু তিনি ভেরিফাই করবেন। তো তার জন্য এটা কিন্তু আপনাকে কিছু করতে হবে না, এটা কিন্তু উপর থেকেই ফিল আপ করবেন। তো এই হচ্ছে কমপ্লিট বন্ধুরা আমাদের আয়ুষ্মান ভারত কার্ড অ্যাপ্লাইয়ের যে ফর্ম, তার ভিডিও কিভাবে ফিল আপ করবেন। আশা করি ভিডিওটি বুঝতে পারলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।